নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়টি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। আবাসের টাকা নয়-ছয় হয়েছে, হাইকোর্টে মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার। বিস্মিত খোদ বিচারপতিও। ভুল চিকিৎসা ও রোগী মৃত্যু। প্রতিবাদ করায় চিকিৎসকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ পরিবারের, রক্ত লালবাগ। রাশিয়ার থেকে তেল কিনে বিশ্বকে সুবিধা পাইয়ে দিয়েছে ভারত, বক্তা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আবাস যোজনার জন্য আবেদন জানিয়েও টাকা পাননি বলে জানান ক্যানিংয়ের 5 বাসিন্দা। অভিযোগ, তাদের টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। অভিযোগের সত্যতা স্বীকার করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে নয়-ছয় করা হয়েছে রাজ্যে। কলকাতা হাইকোর্টে সে কথা স্বীকার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। সবকিছু জেনেও এ বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করেনি রাজ্য, জানিয়ে বিস্ময় প্রকাশ করেছেন উচ্চ আদালতের বিচারপতি রবি কিষাণ কপুর। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। আবাস যোজনার জন্য আবেদন জানিয়েও টাকা পাননি, এই মর্মে অভিযোগ করেছিলেন ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের হেরোভাঙা গ্রামের 5 বাসিন্দা। অভিযোগ, তাদের টাকা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। ইচ্ছাকৃতভাবে টাকা অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই 5 গ্রাহক। তারা হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার আদালতে এই মামলাটির শুনানি হয়েছে। নয়-ছয়ের কথা মেনে নিয়েছে রাজ্য সরকার। তারা জানায়, অনুসন্ধান করে দেখা হয়েছে, মামলাকারীদের অভিযোগের সত্যতা রয়েছে। ওই 5 জনের নামে আসা টাকা যে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে গিয়েছে, তা সত্য। টাকা উদ্ধারের প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য। এরপরেই সংশ্লিষ্ট আধিকারিকদের পদক্ষেপের নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ, বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বিডিও র তহবিলের সঙ্গে যে আধিকারিক যুক্ত, তাদের তথ্য লিখিত আকারে আদালতে জমা দেবেন বিডিও। গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের সচিবকেও এ বিষয়ে অবগত করতে বলেছেন বিচারপতি। তাকেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। অবিলম্বে ফৌজদারি মামলা দায়ের করার জন্য তাকে আদালত পরামর্শ দিয়েছে। আবাসের টাকা নিয়ে নয়-ছয় হয়েছে জেনেও কেন ফৌজদারি মামলা দায়ের করেনি রাজ্য? প্রশ্ন তুলেছেন বিচারপতি কপুর। আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছাকৃতভাবে একজনের টাকা অন্যজনকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। কারণ 1 বা 2 জনের ক্ষেত্রে এটা হয়নি, একসঙ্গে 5 জনের ক্ষেত্রে একই ভুল কিভাবে সম্ভব? বিচারপতির মন্তব্য, আদালতের কাছে এটা আশ্চর্যজনক যে রাজ্য সব জেনেও এখনো ফৌজদারি মামলা দায়ের করেনি। 2021 সালে আবাসের টাকার জন্য আবেদন করেছিলেন ইটখোলার বাসিন্দা সিরাজুল মণ্ডল, সেলিম মোল্লা, আকরম মোল্লা, শামসুল আলম মোল্লা এবং মাবওয়ালি মোল্লা। কিন্তু তারা টাকা পাননি। তাদের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান এবং অন্যেরা প্রভাব খাটিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়েছিলেন। এই বিষয়ে বিডিও, এসডিও, জেলাশাসক এবং রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়। তারপর হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় নয়-ছয়ের কথা স্বীকার করে নিল রাজ্য। আগামী 18ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। ভুল চিকিৎসার কথা মানতে নারাজ মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। তিনি বলেন, নির্দিষ্ট প্রোটোকল মেনেই চিকিৎসা হয়েছে ওই মহিলার। কোথাও কোনো গাফিলতি হয়নি। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতাল। পরিবারের অভিযোগ, চিকিৎসকেরা ভুল অস্ত্রোপচার করেছিলেন। তাতেই তাদের কন্যার মৃত্যু হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করায় চিকিৎসকেরা তাদের মারধর করেন বলে অভিযোগ মৃতার পরিবারের লোকেদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 14ই অক্টোবর লালবাগ মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন রানীতলা থানার আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুরের বাসিন্দা সঙ্গীতা খাতুন। তাকে পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান অস্ত্রোপচার করার প্রয়োজন আছে। সেই মতো হয় ব্যবস্থা। এক সন্তানের জন্ম দেন ওই মহিলা।
তবে তারপর থেকেই সঙ্গীতার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির কারণে ওই অবস্থা হয়েছিল তাদের মেয়ের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সঙ্গীতাকে লালবাগ মহকুমা হাসপাতাল থেকে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সঙ্গীতাকে পাঠানো হয় এসএসকেএমে। তবে শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি, তাদের হাসপাতাল থেকে জানানো হয় অস্ত্রোপচার ঠিকমতো না হওয়ায় শরীরে রক্ত জমাট বেঁধে যায়, নষ্ট হয়ে যায় কিডনি। আর তার ফলেই গত ৪ নভেম্বর মৃত্যু হয় ওই মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগ হাসপাতালে হাজির হয় মৃতার পরিবার। অভিযোগ, যে চিকিৎসক সঙ্গীতার অস্ত্রোপচার করেছিলেন তাকে বিষয়টি বলতেই মৃতার পরিবারের উপর চড়াও হন চিকিৎসকেরা। মুহূর্তে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুর্শিদাবাদ থানার পুলিশ। মৃতার স্বামী তৌফিক হাসানের অভিযোগ, ভুল অস্ত্রোপচারের কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমরা কথা বলতে গেলে ডাক্তারের লোকজন আমাদের মারধর করেন। যদিও ভুল চিকিৎসার কথা মানতে নারাজ মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। তিনি বলেন, নির্দিষ্ট প্রোটোকল মেনেই চিকিৎসা হয়েছে ওই মহিলার। কোথাও কোনো গাফিলতি হয়নি। পুরী বলেন, আগেও আমি বলেছিলাম, আমি আশা করি তেলের দাম কমবে। আজ আমি আরো আত্মবিশ্বাসী যে সেটি হবে। বিশ্ব বাজারে নানান ধরনের অনিশ্চয়তার মধ্যেই রাশিয়ার থেকে তেল কিনেছে ভারত। যখন বিশ্ব আঙিনায় তেলের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছিল, তখনই রাশিয়ার থেকে তেল কেনে ভারত। সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই সময়ে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন হরদীপ পুরী। এই সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী ব্যাখ্যা করেন যে, সেই সময়ে যদি ভারত সরকার রাশিয়ার থেকে তেল না কিনত, তাহলে তেলের দাম চড়চড়িয়ে বেড়ে যেত। তা $200 অঙ্ক ছুঁতে পারত। হরদীপ পুরী বলছেন, আগামী দিনেও শক্তি সম্পদ সরবরাহের ক্ষেত্রে তেল একটি বড় ভূমিকা পালন করবে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগেও আমি বলেছিলাম আমি আশা করি তেলের দাম কমবে। আজ আমি আরো আত্মবিশ্বাসী যে সেটি হবে। আশার বার্তা নিয়ে হরদীপ সিং পুরী বলেন, 2026 সালের মধ্যে, যখন বাজারে আরো শক্তি সম্পদ পাওয়া যাবে, পরিস্থিতির একজন ছাত্র হিসাবে আমি মনে করি যে দামের স্থিতিশীল থাকা এবং কমার সম্ভাবনা বেশি। তাকে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়েও প্রশ্ন করা হয়। উল্লেখ্য, সদ্য দেখা গিয়েছে, রাশিয়ার থেকে ভারত 10% তেল আমদানি কমিয়ে দিয়েছে। পুরী বলছেন, বাজারে প্রতিযোগিতামূলক দামের কারণে এই পদক্ষেপ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, একই প্রতিযোগিতামূলক হারে সরবরাহ করতে ইচ্ছুক অন্যান্যরাও বাজারে ছিল। কারণ ওপেকের অবস্থান হলো, তারা দাম নিয়ে মাথা ঘামায় না। সুস্থ প্রতিযোগিতা চলেছে। আপনি যদি এটি একজনের কাছ থেকে না পান, তবে আপনি এটি অন্য কারো কাছ থেকে পাবেন। এরপরের প্রশ্ন যায়, রাশিয়ার থেকে তেল আমদানি কি কোনো কৌশলী চাল ছিল দিল্লির? পরিস্থিতি সম্পর্কে অবগত করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তেল নিয়ে সিদ্ধান্ত বাজারের নিরিখে হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে আমরা রাশিয়ার 13 মিলিয়ন ব্যারেল তেল বাজারে পাই। সেই তেল যদি বেরিয়ে যেত বাজার থেকে, তেলের দাম প্রতি ব্যারেলে 200 পৌঁছে যেত। ফলে আমি মনে করি যে, আমরা বিশ্বকে সুবিধা পাইয়ে দিয়েছি। এক্ষেত্রে তিনি উপসাগরীয় এলাকার বিক্রেতাদের কথাও তোলেন। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট করেন পুরী। সেখানে তিনি বলেন, রাশিয়ার তেল কিনে ভারত সারা বিশ্বের উপকার করেছে, কারণ আমরা যদি তা না করতাম, তাহলে বিশ্বব্যাপী তেলের দাম আকাশ ছুঁয়ে যেত।